আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই অবগত আছেন বিগত 19শে মার্চ তারিখে ড্যাব সংক্রান্ত উপদেষ্টা মহোদয়ের সমন্বয়ে গঠিত 7 সদস্যের কমিটির সভায় ড্যাবের নতুন গেজেটের অনুমোদন দেওয়ার কথা থাকলেও সেটাও স্থগিত করা হয়। আসুন আমরা জেনে নেই স্থগিত এই ড্যাবের গেজেটে কোন বিষয়গুলো নিয়ে পরিবর্তনের কথা বলা হয়েছিল। প্রথমেই যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কৃষি ভূমি এবং বন্যা প্রবাহ অঞ্চলের নির্দেশনার পরিবর্তন। অর্থাৎ বিগত ড্যাপে অনুচ্ছেদ 3.5.3.1-এ কৃষি এলাকার ভূমি ব্যবহার নিয়ে সারণী 3.4-এ কিছু নির্দেশনা ছিল। অর্থাৎ এখানে ফারের মান 0.1 বিবেচনা করে কিছু নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। এই গেজেটের যে পরিবর্তনের সুপারিশ করা হয়েছিল সেখানে এই সারণীতে সমস্ত ধরনের স্থাপনা অর্থাৎ কৃষিভূমিতে সমস্ত ধরনের স্থাপনার নির্মাণ নিষিদ্ধ করা হয়। কৃষিভূমির মতো সাধারণ জলস্রোত ও মুখ্য জলস্রোত অর্থাৎ বন্যা প্রবাহ অঞ্চলকেও ফার ও আবাসন ইউনিটের মান 0 বিবেচনা করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কৃষিভূমি এবং বন্যা প্রবাহ অঞ্চলে যাতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা না যায় সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যা অবশ্যই ইতিবাচক। আমরা যদি এর পরের পয়েন্টে যাই তাহলে সেটা ছিল প্লট ফার এবং এরিয়া ফারের মানের পরিবর্তন। অর্থাৎ আমাদের আগের ড্যাপের রিপোর্টে যেটা ছিল পরিশিষ্ট 3.5 সেখানে প্লট ফারের মান দেয়া ছিল। সেই প্লট ফারের মানটা বর্তমানে আরেকটু পরিশীলিত করে উপস্থাপন করা হয়। আপনারা যদি খেয়াল করেন দেখবেন A3 অ্যাপার্টমেন্ট অর্থাৎ আমাদের যেটা সবচেয়ে বেশি কাজে লাগে A3 অ্যাপার্টমেন্ট টাইপ যেটা, সেখানে 24 মিটার রাস্তার জন্য আগে ছিল 4.5 আর বর্তমানে যেটা প্রস্তাবনা করা হয়েছিল সেখানে 5.5 অর্থাৎ প্রায় 1-এর মতো বাড়িয়ে দেওয়া হয়েছিল। আবার আমাদের সবচেয়ে বেশি যেটা ইউজ হয় 6 মিটার রোড অর্থাৎ 20 ফিট রাস্তা, সেখানে প্রস্তাবিত ড্যাপে ছিল 3.5 আর পূর্বের ড্যাপে যেটা ছিল 2.75 অর্থাৎ প্লট ফারের মান বেশিরভাগ স্লটেই বাড়িয়ে দেওয়া প্রস্তাব করা হয়েছিল। এরপরে যদি আমরা পরিশিষ্ট 3.6 অর্থাৎ এরিয়া ফারের চার্টটাতে আসি তাহলে দেখব যে এখানে একটা বেশ বড় ধরনের পরিবর্তন হয়েছে। কারণ পরিবর্তিত ড্যাপ 2025-এ প্রস্তাবনা করা হয়েছিল যে জনঘনত্ব ব্লক অর্থাৎ এই ড্যাপে স্টাডি করার সময় যে পুরো ডিএমডিপি মাস্টার প্ল্যানকে বিভিন্ন জনঘনত্ব ব্লকে ভাগ করা হয়েছিল সেই ব্লক অনুযায়ী এই এলাকা ফারটাকে ডিস্ট্রিবিউট করার জন্য প্রস্তাবনা করা হয়। অর্থাৎ এখানে খেয়াল করলে দেখবেন এটা ছিল ডিএনসিসি এক্সটেনশন ওয়ার্ড আর এখানে এসে জনঘনত্ব ব্লকের নাম্বার 42, 43, 44 এভাবে বিভিন্ন নাম্বারে ভাগ করা হয়েছিল। আমরা যদি একটু তুলনামূলক চিত্র দেখতে চাই তাহলে দেখবেন যে পূর্বে বাড্ডা এলাকা অর্থাৎ ডিএনসিসি এক্সটেনশন ওয়ার্ড 38-এ যেটা, সেখানে এরিয়া ফার ছিল 1.9 আর প্রস্তাবিত যে বাড্ডা এলাকা অর্থাৎ জনঘনত্ব ব্লক 51 এখানে এরিয়া ফার হচ্ছে 3.4। আবার যদি আমরা আফতাবনগরের দিকে তাকাই তাহলে দেখব যে আফতাবনগরে প্রস্তাবনা করা হয়েছিল 3.9 এরিয়া ফার আর পূর্বে আফতাবনগরে এরিয়া ফার ছিল 3.2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এরিয়ার ক্ষেত্রেই এই এরিয়া ফারটা পুনর্বিন্যাস করা হয়েছিল। এর পরের পয়েন্টে যদি আমরা যাই, এর পরের পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম ফারের সংজ্ঞায় পরিবর্তন। ম্যাক্সিমাম ফারের বিষয়টা যদি আমরা আসি তাহলে দেখব যে বর্তমান প্রস্তাবিত গেজেটে বলা হয়েছে যে প্লট ফার এবং এরিয়া ফার এই দুটোর ভিতরে যেটার গাণিতিক মান বড় হবে সেটাই হবে ম্যাক্সিমাম ফার। অর্থাৎ যদি এখানে প্লট ফার 5 হয় এরিয়া ফার 4 হয় তাহলে ম্যাক্সিমাম ফার হবে 5। আবার পক্ষান্তরে যদি প্লট ফার 3 হয় আর এরিয়া ফার 3.5 হয় তাহলে ম্যাক্সিমাম ফার হবে 3.5। অর্থাৎ গাণিতিকভাবে যেটার মান বড়, দেখেন এখানে গাণিতিকভাবে একবার প্লট ফারের মান বড় দেখে এটাই ম্যাক্সিমাম ফার, আরেকবার গাণিতিকভাবে এরিয়া ফারের মান বড় দেখে ম্যাক্সিমাম ফার 3.5। অর্থাৎ দুইটার ভিতরে যেটাই গাণিতিক মান বড় সেটাই
ম্যাক্সিমাম ফার হিসেবে গণ্য হবে। যেটা পূর্বে কিন্তু ছিল প্লট ফারের থেকে এরিয়া ফার যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ফার নির্ণয় করার জন্য আমার 0.5 বা 1 যোগ করে নেওয়া লাগতো। সেই গাণিতিক হিসাবটা এখন বাতিল করার প্রস্তাবনা করা হয়েছিল। পক্ষান্তরে দুটোর ভিতরে যেটার মান বেশি সেটাকেই ম্যাক্সিমাম ফার ধরে কাজ করার কথা বলা হয়েছিল। এবং এটার আলোকে অ্যালাওয়েবল ফার, যেটা আমরা জানি যে বেস ফার এবং প্রণোদনা ফার এই দুটো যোগ করার পরে যে যোগফল সেটাই অ্যালাওয়েবল ফার, এবং এই অ্যালাওয়েবল ফারটা ম্যাক্সিমাম ফারকে অতিক্রম করতে পারবে না। অর্থাৎ এটা ম্যাক্সিমাম ফারের সমান হবে অথবা এর চেয়ে কম হবে। ফারের ক্ষেত্রে একটু শিথিলতা দেওয়া হচ্ছে ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেটা আমরা শেষের দিকে দেখবো ভিডিওর, সেখানে যখন ব্লক ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হবে। তাহলে ম্যাক্সিমাম ফারের বিষয়টা গেল। এর পরের বিষয়টা হচ্ছে A3 ইউনিটে বোনাস নাম্বারের পরিবর্তন। অর্থাৎ আমরা 2023-এর গেজেটে যে রিভিশন এসেছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে A3 অকুপেন্সি টাইপের ক্ষেত্রে যখন আমরা সারণী 3.6 থেকে ইউনিট হিসাব করে নিতাম একটা আবাসিক ইউনিট, তার সাথে আমরা 30% বোনাস ইউনিট নিতে পারতাম। সেটাকে এখন নিয়ন্ত্রিত করে কমিয়ে বোনাস ইউনিট A3-র ক্ষেত্রে 5% প্রস্তাবনা করা হয়েছে। এর পরের পয়েন্টে যদি আসি, সেটা হচ্ছে ফার এক্সক্লুডিং এরিয়ার ক্ষেত্র পরিবর্তন। অর্থাৎ ইমারত নির্মাণ বিধিবিলা যা লেখা থাকবে সেটাই প্রযোজ্য হবে ফার এক্সক্লুডিং এরিয়ার ক্ষেত্রে। অর্থাৎ বোনাস বারান্দা, ইলেকট্রোমেকানিক্যাল রুম, গার্ড রুম, এগুলো যেগুলো ছিল, এগুলো কোন কোন আইটেমটা আমরা ধরবো এক্সক্লুডিং এরিয়ার আন্ডারে, সেটার জন্য ইমারত নির্মাণ বিধিবিলা যা লেখা থাকবে সেটাই প্রযোজ্য হবে। ড্যাপের বইয়ে যেটা উল্লেখ ছিল সেটাকে বাতিল ঘোষণা করা হয়েছে। এর পরের পয়েন্টে যদি আসি আমরা, সেটা হচ্ছে সারণী 3.28-এর প্রাপ্য প্রণোদনার পরিবর্তন। এটা একটা বেশ বড় ধরনের পরিবর্তন প্রস্তাবনা করা হয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের জানি যে 3.28 প্রণোদনায় আমরা আগে বিভিন্ন ধরনের প্রণোদনাগুলোর সংজ্ঞা দেওয়া ছিল বা শর্ত দেওয়া ছিল যে কখন আমরা কি প্রণোদনা পাবো। সেখানে এখন 9টি নতুনভাবে পুনর্বিন্যাস করে 9টি শর্ত দেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে প্রথমে আছে যে প্লট একত্রীকরণ বা একক আয়তনের প্লটের জন্য কিছু শর্ত এবং প্রণোদনা দেওয়া আছে। এটা কিন্তু আগে ছিল না। আগে প্লট একত্রীকরণ নামে আলাদা একটা চ্যাপ্টার ছিল, যেটা এই প্রস্তাবিত গেজেটের চ্যাপ্টারটা বাতিল করে সেখানে এই প্রণোদনার চার্টের মধ্যে এই প্লট একত্রীকরণটাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বেসিক্যালি প্লট একত্রীকরণ এবং ব্লক ডেভেলপমেন্ট কিন্তু সাংঘর্ষিক, সেজন্য এই সিদ্ধান্তটাও ভালো ছিল যে প্লট একত্রীকরণটা শুধুমাত্র একটি বোনাস হিসেবে চলে আসছে। সেখানে যেটা আগে ছিল যে 10 কাঠার কম হলে একরকম আর 10 কাঠার উপরে হলে একরকম, এখন সেটাকে আরো বিভিন্ন স্লটে ভাগ করে 0.2 থেকে শুরু করে 0.75 পর্যন্ত প্রণোদনা বা বোনাস নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। এরপরে আরেকটা নতুন বোনাস দেওয়া আসছে, সেটা হচ্ছে যে রাস্তার প্রশস্ততার জন্য যে বোনাসটা কিন্তু ড্যাপে তুলে দেওয়া হয়েছিল এবং 2008-এ ছিল। সেটা কি ছিল? সেটা হচ্ছে বিদ্যমান রাস্তা 30 ফুটের অধিক যদি হয় তাহলে প্রতি ফুটের জন্য 0.01 প্রণোদনা নিতে পারবে, এই মর্মে এখানে একটা প্রণোদনার প্রস্তাব দেওয়া ছিল। এরপরে যদি আমরা আসি, তারপর হচ্ছে সাশ্রয়ী আবাসন। অর্থাৎ A6 এর যে সাশ্রয়ী আবাসন আমরা নেই সেটার ক্ষেত্রেও বলা হয়েছে যে 5টা ইউনিট আমরা নিতে পারবো কোন শর্তে এবং তখন আমরা কি ধরনের বোনাস পাবো, এবং A3 এবং A6 যখন মিশ্রণ হবে তখন আমরা কিভাবে এটা ইউজ করব এবং এটা সর্বোচ্চ বোনাস কত হতে পারে। এটা আগে শুধু একটা স্লটই লেখা ছিল 0.75, এখন এখানে ব্রেকডাউন করে দেখানো হয়েছে। এরপরে যদি আমরা উপাদানে আসি, সেটা আবার এখানে একটা নতুন উপাদান নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে গ্রিন বিল্ডিং। জাতীয় বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি আমরা গ্রিন সার্টিফিকেশন অ্যাচিভ করতে পারি তাহলে আমাদেরকে 0.5 করে প্রণোদনা দেওয়া হবে। এরপরে আরেকটা আসছে পাবলিক প্লেস বা উন্মুক্ত স্থান। এটাও নতুন। এখানেও সাধারণের জন্য যদি আমরা জায়গা 10% জায়গা ছেড়ে দিই তাহলে আমাদেরকে একটা বোনাস দেওয়া হবে। এরপরে একটা আসছে যেটা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টড। এটার ক্ষেত্রে হচ্ছে যে আগে বোনাস ছিল, এখনো বলতেছে বোনাস পাবে, কিন্তু সেটা এখন কিন্তু জিনিসটা নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ টডের জন্য আলাদা নীতিমালা এখনো হয় নাই, যখন নীতিমালা হবে তখন এই বোনাসটা পাওয়া যাবে, যেটা আগে 0.5 পাওয়া যেত। এরপরে যদি আমরা আসি TDR, এটাও তাই, এটাও নীতিমালা যখন নির্ধারিত হবে তখন এই বোনাসটা পাওয়া যাবে, যদি এখনো হয়নি। এরপরে হচ্ছে ফার ক্রয় বিক্রয়, ফার পারচেজ।
এটাও একই অবস্থা, রাজুক কর্তৃক নির্ধারিত হবে। অর্থাৎ এটাও কোনো একটা রাজুক একটা বডি তৈরি করার কথা ফার পারচেস করার জন্য, সেই বডিও এখনো তৈরি হয়নি, যখন তৈরি হবে তখন এটা আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আরেকটা আসছে যেটা হচ্ছে নাগরিক সুবিধা, অর্থাৎ বিদ্যালয় এবং খেলার মাঠের জন্য 0.25 এবং 0.25 করে প্রণোদনা। এটাও কিন্তু আবার আগের অবস্থায় ফিরে গেল, অর্থাৎ যদি আমি নতুন বিদ্যালয় করি সারণী অনুযায়ী এবং খেলার মাঠ নতুন করি, সেই ক্ষেত্রে আমি পাবো। আগে যে প্ল্যান্ড হাউজিং এর ক্ষেত্রে গদবাধা পেয়ে যেতাম, সেটা আর হচ্ছে না। আমাকে এখন প্রথম যে ড্যাপে ছিল নতুন বিদ্যালয় স্থাপন করতে পারলে আমরা বোনাস পাবো, সেটাতেই আবার ফিরে যাওয়া হয়েছে। এর পরের পয়েন্টে যদি আমরা আসি, সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট শর্তের পরিবর্তন। এখানেও বেশ বড় ধরনের পরিবর্তন প্রস্তাবনা করা হয়েছিল। সেটা প্রথমেই হচ্ছে যে ম্যাক্সিমাম ফার ইন ব্লক ডেভেলপমেন্ট, অর্থাৎ বেস ফার এবং প্রণোদনার যোগফল ম্যাক্সিমাম ফারের চেয়ে 0.5 এর বেশি হবে না। যদি আমাদের ম্যাক্সিমাম ফার 5 থাকে এবং বেস ফার এবং ইনসেন্টিভের যোগফল 5.75 থাকে, তাহলে আমাদের অ্যালাওয়েবল ফার হবে 5.5। অর্থাৎ আমি এখানে 0.5 পর্যন্ত গিয়ে আটকে গেলাম, 7.5 পর্যন্ত যেতে পারলাম। এখানে একটা বার দেওয়া আছে, অর্থাৎ ব্লকের ক্ষেত্রে আমাকে একটু সুবিধা দেওয়া হলো যে ম্যাক্সিমাম ফারকে আমি ক্রস করতে পারবো, কিন্তু আনলিমিটেড না, 0.5 পর্যন্ত। কিন্তু অন্যান্য প্লট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ফারকে ক্রস করতে পারবো না। তাহলে ব্লক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফারের একটি সুবিধা দেওয়া হলো। এরপরে ব্লক ডেভেলপমেন্টের অন্যান্য যে পরিবর্তন, সেগুলো হচ্ছে যে ব্লক ভিত্তিক উন্নয়নের এর পরের যে পরিবর্তনটা আমরা প্রস্তাবনায় পাই, সেটা হচ্ছে যে উন্মুক্ত স্থান নিয়ে যে নির্দেশনা। অর্থাৎ আমাদের প্রথম বইয়ে যে উন্মুক্ত স্থানের যে নির্দেশনা ছিল, কত % জায়গা ছেড়ে দিতে হবে, সেটাকেই আরো বিশদভাবে এবং বেশ কিছু পয়েন্টকে উল্লেখ করে আরেকটি প্রস্তাবনা দেওয়া হয়। যেমন ব্লক ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে যে কোনো আয়তনের ব্লকের মোট জমির বাধ্যতামূলক ন্যূনতম 40% অংশ উন্মুক্ত স্থান বা পার্ক, খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়। এবং এটার আরো বেশ ডিটেলে এখানে বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে এই ব্লক ডেভেলপমেন্টের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। এখানে প্রায় দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টার মতো, 8টারও অধিক পয়েন্টে ভাগ করে ব্লক ডেভেলপমেন্টের এই উন্মুক্ত স্থানের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো মোটামুটি এই কটাই ছিল আমাদের উল্লেখযোগ্য পরিবর্তন। আরো টুকটাক কিছু ছোটখাটো পরিবর্তনও আছে, রাস্তা জমি ছাড়ার ক্ষেত্রে সমর্পণ কিভাবে করতে হবে সেটা নিয়েও আছে। তারপরে হাতির ঝিল নিয়ে কিছু নির্দেশনা আছে। তো আমাদের ডিজাইন করতে গেলে মূলত এগুলোই বেশি লাগে, সেজন্য আমি এগুলো উল্লেখ করলাম। এখন এক নজরে একবার আমরা দেখে আসি এতক্ষণ কি কি আলোচনা করলাম। প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কৃষিভূমি এবং বন্যা প্রবাহ অঞ্চলে নির্মাণ নির্দেশনা। অর্থাৎ আমরা কৃষিভূমি এবং বন্যা প্রবাহ অঞ্চলে নির্মাণের ক্ষেত্রে অনুৎসাহিত করা হয়েছে এই পরিবর্তনে, সেটা দেখেছি। প্লট ফার এবং এরিয়া ফারের মান পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ পরিশিষ্ট 3.5 এবং 3.6 এর যে সারণী, এই দুটো চেঞ্জ করা হয়েছে। ম্যাক্সিমাম ফারের সংজ্ঞায় পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ প্লট ফার এবং এরিয়া ফারের মধ্যে যেটার মান গাণিতিকভাবে বড়, সেটাই এখন থেকে ম্যাক্সিমাম ফার হিসেবে গণ্য হবে। তারপরে A3 ইউনিটের নাম্বারে যে বোনাস ছিল আগে 30%, সেটা কমিয়ে 5% করা হয়েছে। ফার এক্সক্লুডিং এরিয়া বিধিমালা অনুযায়ী প্রযোজ্য হবে, সেটা উল্লেখ করা হচ্ছে। এবং সারণী 3.28-এ যে প্রাপ্য প্রণোদনা ছিল, সেখানে বেশ ভালো ধরনের পরিবর্তন করে নতুন কিছু প্রণোদনা দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে ব্লক ডেভেলপমেন্টের শর্তেরও বেশ ভালো ধরনের পরিবর্তন করা হয়েছে। তা মোটা দাগে আমরা এই 2025-এ যে ড্যাপটা ছিল, সেখানে বেশ বড় ধরনের পরিবর্তনের আশা করছিলাম, কিন্তু এটা যেহেতু এখন স্থগিত করা হলো, আমরা এখন অপেক্ষায় থাকলাম। এবং এই সংক্রান্ত পরবর্তীতে কোনো আপডেট যদি আমরা জানতে পারি, তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।